নমস্কার, আপনাদের সবাইকে শ্রুতিমধুর শ্রুতি নাটক ও গল্প চ্যানেলে স্বাগত। আজকের নাটক ইলিশ, নাট্যকার মনোজ দাস। এই নাটকটি আসলে ইলিশ সম্পর্কে একটা আলোচনা, যা নাটক রূপে উপস্থাপনা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। অংশগ্রহণে প্রাণকৃষ্ণ আর রাধা বল্লভের চরিত্রে অভিনয় করেছেন শিবাজি বোস। জ্যোতিপ্রকাশের চরিত্রে অভিনয় করেছেন ফাল্গুনী চক্রবর্তী। বনিতার চরিত্রে অভিনয় করেছেন মিনু বোস। আর নমিতা ও শুক্লার চরিত্রে অভিনয় করেছি আমি, ঝুমুর। সম্পূর্ণ নাটকটি শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান। এই নাটকটি শুরু হচ্ছে একটা বর্ষণ মুখর সন্ধ্যা দিয়ে। তাহলে আসুন শুরু করা যাক ইলিশ। আসুন আসুন, সেই বিকেল থেকে হাপিত্তেশ করে বসে আছি আপনাদের জন্যে, আর এখন এলেন আপনারা। এই বৃষ্টিতে কি আসা সহজ? কখন থেকে বেরোবো করছি, বেরোতেই পারি না, বৃষ্টি থামেই না। শেষে আপনার বেয়ান বলল আর দেরি করলে কিন্তু যেতে পারবে না, আর জল জমে যাবে রাস্তায়। তাই বেরিয়ে পড়লাম মায়ের নাম নিয়ে। কিন্তু ব্যাপারটা কি, এত জরুরি তলব কেন বেআই মশাই? কোনো বিশেষ খবর? ক্রমশ প্রকাশ্য, এসে বসুন তো আগে। কই গো, কোথায় গেলে? বেয়ানকে ভেতরে নিয়ে যাও, মনে হচ্ছে ভিজে গেছেন একটু। না না, ভিজিনি। ওই গাড়িতে ওঠা নামার সময় যা 2-4 ফোঁটা পড়েছে গায়ে। কিন্তু দাদা, এমন জরুরি তলবের কারণটা বুঝলাম না যে। ভালো আছেন তো সবাই? সে ঈশ্বরের কৃপায় চলে যাচ্ছে, আর ঈশ্বরের কৃপায় একটা প্রাপ্তিও হয়েছে আজ। তাই ভাবলাম। প্রাপ্তি? প্রাপ্তি? কি আবার পেলেন? জামাই বাবা যে প্রমোশন হলো বুঝি? পেনশন রিভিশন হলো আপনার? এই যে বেয়ান, কি ব্যাপার বলুন তো? আরে ব্যাপার আবার কি, আপনার বেআই মশাইয়ের পাগলামি। পাগলামি? বুঝলাম না তো। ইলিশের গন্ধ পেলে ওনার মাথার ঠিক থাকে না। খাঁটি পদ্মার, বুঝলেন? ভাইপো ঢাকায় গিয়েছিল অফিসের কাজে, আজ বিকেলের প্লেনে ফিরেছে। সঙ্গে এনেছে 2 ইলিশ, একটা নিজের বাড়িতে নিয়ে গেছে আর একটা আমাদের এখানে। 3 কিলো সাইজের পাকা ইলিশ। তাই ভাবলাম এমন জিনিসটা বেয়ানকে বাদ দিয়ে খাই কি করে। দাঁড়ান, কত ওজন বললেন? 3 কিলো। অবশ্য ঠিকঠাক বললে 3 কিলো 200, দুটো মিলে নয়, প্রতিটা। ইলিশ তো, নাকি ইলিশের কোনো হাইব্রিড? হাইব্রিড ইলিশ, তাও আনবে ঢাকা থেকে। কী যে বলেন, ইলিশ যে দেশের জাতীয় মাছ, সে দেশ থেকে প্লেনে করে আনবে হাইব্রিড ইলিশ? ভগবান! রাগ করছেন কেন? তা ওজন যা বললেন সেটা শুনে যা মনে হলো তাই বললাম। মনে হতেই পারে আপনার। শোভাবাজারের 7 পুরুষের বাসিন্দা আপনারা। গঙ্গার ঘাট থেকে 700 গ্রাম সাইজের ইলিশ কিনে কানকোয়ে দড়ি বেঁধে বাড়িতে ফেরেন, ধুতির কোঁচা সামলে সুমলে। 3 কিলো সাইজের ইলিশের কথা বিশ্বাস করবেন কি করে? এই দেখো, 2 বেআই দেখছি ইলিশের ওজন নিয়ে ঝগড়া শুরু করে দিলে। না বেয়ান, ঝগড়া নয়। মেয়ের শ্বশুর বাড়িতে এসে এমন সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করে কেউ? আসলে 3 কিলো ওজনের ইলিশ শুনে অবাক হয়ে গেলাম কিনা, তাই বললাম কথাটা। তাহলে আরও অবাক হবেন শুনলে। এই প্রাণকৃষ্ণ মজুমদার আজ না হয় ভারতের বাসিন্দা, সল্টলেকে বাড়ি বানিয়েছে। সম্পর্ক নেই ওপার বাংলার সঙ্গে, কিন্তু আজ থেকে 40 বছর আগে তো ওখানকার মানুষই ছিল। তখন আমার বয়স 22-23। স্বচক্ষে 8 কিলো ওজনের ইলিশ দেখেছি। এটা কিন্তু গুল দিলে। 8 কিলোর ইলিশ বাপের জন্মও শুনিনি। না বেয়ান, গুল কেন হবে? আপনি এপারের মানুষ, আপনি সব জানেন না। ওপারে যার একটা নারকেল গাছ আর 3টে সুপুরি গাছ ছিল না, এপারে আসার পর সেটা 100 নারকেল গাছ আর 300 সুপুরি গাছ হয়ে যায়। যত সব বাজে কথা তোমার। আমার জন্ম কর্ম সব এপারে, কিন্তু বাবার কাছে শুনেছি আমাদের 100 নয় 300 নারকেল গাছ ছিল, আর 150 বিঘে জমি ছিল। যাক, বেয়ান তাহলে আমাদের দলে। কিন্তু আমার উনিটি যে বেআইয়ের সাপোর্টে যাবেন সেটা বুঝিনি। তা একটু যদি বেআইয়ের সাপোর্টে যাই, ক্ষতি কি আছে? বৌমার বাবা বলে কথা, তার উপর আমার বাড়িতে অতিথি। তাই বলে যা সত্যি সেটা মানবে না?
এই জন্য বিয়ের আগে বাবা অত আপত্তি করেছিল। শ্বশুরমশাই আপত্তি করেছিলেন আমাদের বিয়েতে? আমি যে উল্টো শুনেছিলাম তার পছন্দেই হয়েছে আমাদের বিয়েটা। ভুল শুনেছিলে। বাবা বলেছিল প্রাণকেষ্ট আমরা বিক্রমপুরের বাঙাল, আর এ মেয়ে খাঁটি খুঁটি, এ বিয়ে ভালো হবে না। কি আশ্চর্য! আমার বিয়ের সময়ও তো এই ঘটি বাঙাল নিয়েই কথা উঠেছিল। বিয়ে ভেঙে যায় আর কি। বললেই যখন তখন পুরোটা বলো, অর্ধেক বলে থেমে ঠেকো না। ও মা, থামবো কেন? 35 বছর হয়ে গেছে বিয়ে, এখন আর ভয় কিসে? পুরোটাই বলছি। বেয়াই মশাই, মেয়ে দেখতে এসে কী সব প্রশ্ন করেছিল শুনবেন? ঝিঙে পোস্ত কীভাবে রান্না করতে হয়, শুক্তো, মোচা চিংড়ি রান্না করতে হয়, এইসব প্রশ্ন। হঠাৎই আমার পিস শ্বশুর জিজ্ঞেস করে বসলেন, ওই ছড়াটা শুনেছ মা, সোনা নাচে কোনা? তারপর কি বলো তো? বললাম, সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল, সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল। যেই বলেছি ছড়াটা, সাথে সাথে ওনার প্রশ্ন, ইলিশের ঝোল কিভাবে রাঁধবে? বললাম, ইলিশটা ভালো করে ভেজে নিয়ে তারপর ভাজার কথাটা বলতেই উনি রায় দিয়ে দিলেন, ইলিশ যখন ভেজেছে তখন বাঙাল বাড়ির মেয়ে হলেও এ মেয়ে ঘটির ঘরে যেতে পারবে। ইলিশ মাছ ভেজে ঝোল ঝাল করার কথা আমরা ভাবতেও পারি না। ঝাল, ঝোল, পাতুরি, ভাপা সব হবে কাঁচা ইলিশে। ঘটিদের পছন্দ ইলিশ ভেজে খাওয়া। আপনাকে কেউ শিখিয়ে দিয়েছিল বুঝি বেয়ান? আমার ঠাকুমা বলেছিল, ইলিশের কথা উঠলেই মাছ ভেজে আলু দিয়ে ঝোলের কথা বলবি, বেটারা খাস ঘটি। আপনার ঠাকুমা ইলিশের সার সত্যটা জানতেন, তাই বলেছিলেন কথাটা। এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই। ইলিশ মাছ ছিল উৎসবের মতো। স্টিলের থালাবাটি চালু হয়নি তখনও, সব পেতল কাঁসার। বর্ষাকালে মানে ইলিশের মরশুমে ইলিশ হেসেলে ওঠা মানে থালা বাসনের ইলিশের গন্ধের চিরস্থায়ী বন্দোবস্ত। গন্ধ আর যাবে না বাসন কোসন থেকে অন্তত দিন 15। আমার ঠাকুরদা অভ্যেস ছিল শেষ পাতে দুধ খাওয়া, সঙ্গে মাখা সন্দেশ। কিন্তু যে থালায় ইলিশ ভোজন হলো সেই থালায় দুধ খেতে পারতেন না, গন্ধ লাগতো। তাই আলাদা করে কাঁসার কানা উঁচু থালায় দুধ দেওয়া হতো তাকে। ঠাকুমার কাছে আমিও শুনেছি জানেন, ইলিশ মাছের কত গল্প। এখন কোল্ড স্টোরেজের দৌলতে সারা বছরই তো ইলিশ মেলে। আমাদের ছেলেবেলায় তা ছিল না। বর্ষার সময় এই কটা মাস যা পাওয়া যেত আর কি। আমাদের বাড়ি ছিল অজগ্রামে, সেখানে ইলিশ বলতে মাঝে মধ্যে কেউ যখন শহরে যেত তখন আনতো কিনে। একবার আমার এক জ্যাঠামশাই ইলিশ আনছেন কিনে, রাত হয়ে গিয়েছিল। যেই না নদী পেরিয়ে গ্রামের পথ ধরেছেন, অমনি পেছনে লেগে গেলেন তেনারা, ওরে রেখে যা মাছ না, কতকাল খাইনি ইলিশ। বাহ, বেশ জমে উঠেছে গল্প। কিন্তু খালি মুখে তো গল্প করা হবে না। এমন বৃষ্টির সন্ধে, ও বৌমা, চাটা কিছু দেবে নাকি? এই আসছি বাবা, 1 মিনিট। তারপর কি হলো বেয়ান? তারপর গল্পটা শেষ করুন। শেষ করার আর কি আছে? তেনাদের নজর পড়লে সে মাছ আর খাওয়া যায় নাকি? ফেলে দিয়ে চলে আসতে হয়। এই তো বৌমা চা এনেছে। সঙ্গে কি এনেছো? ইলিশ ভাজা? হ্যাঁ মা, বাবা তো আগেই বলে দিয়েছেন ইলিশ মাছ ভাজা দিয়ে চা খাবেন। বেআই মশাই দারুণ আইডিয়া। বিস্কুট বা নমকিন দিয়ে তো চা তো রোজ খাই, আজ নয় একটু অন্যরকম হলো। যাক, আমার ভয় ছিল এই কম্বিনেশন আপনার পছন্দ হবে কিনা, সেই ভয়টা কাটলো। এবার বেয়ান, আপনার গল্পটা শেষ করুন। তেনারা তো মাছ চাইছেন, তা কি করলেন আপনার জ্যাঠামশাই? কি আর করবেন, কতক্ষণ ওই ঘ্যান ঘ্যানানি শুনবেন, দিয়ে দিলেন মাছ। এমন গল্প কথা আমরাও শুনেছি ছোটবেলায়। একই রকম বিপদে পড়েছিল আমাদের গ্রামেরও একজন, তবে তিনি একটু বুদ্ধি কাটিয়েছিলেন। যতবারই ভূতটা তার কাছে মাছ চায় তিনি বলেন, দেবো বাবা দেবো, তোমাকে মাছ দেবো, তবে আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, তারপর দেব। বাড়ির কাছাকাছি এসে তিনি তার নিজের গ্রামের ভূতেদের উদ্দেশ্যে এক হাঁক ছাড়লেন, ও আমার গ্রামের ভূতরা, কোথায় গেলে তোমরা? এত দামে ইলিশ মাছ কিনা ভিন গ্রামের ভূত খাবে? বলার সঙ্গে সঙ্গেই স্বগ্রামের ভূত ছুটে এলো। তারপর 2 ভূতের সে কি মারামারি। সেই ফাঁকে উনিও মাছ নিয়ে বাড়িতে। নিন চা খান। সে নিচ্ছি, কিন্তু একটু আগে যে বললেন ভাজলে ইলিশত্ব মরে যায়, কিন্তু সেই ভাজাই তো করেছেন। সে তো এখনও বলছি, ইলিশ যদি ভাজা খেতে চান তাহলে ভাজুন,
কিন্তু যদি ইলিশের পদ খেতে চান তবে কাঁচা খান। এখানে যা পাওয়া যায় তা ইলিশ নয়, খয়রা, ছোট ইলিশ। আমাদের বাংলাদেশ সব ছেড়ে ছুড়ে চলে আসার পরেও এত প্রেম। চলে এসেছি ও দেশের সরকারের অত্যাচারে, কিছু মানুষের অত্যাচারে, সব মানুষ নয়। কিন্তু তা বলে ইলিশ শত্রু হয়ে যাবে কেন? যা দেখেছি, যা খেয়েছি, তা ভুলবো কী করে? পদ্মায় মেঘনার ইলিশের তুলনা দুনিয়াতে পাবেন না, বুঝলেন? বাজে কথা। গঙ্গার ইলিশ সবার সেরা। বাবা কাকারা বলতেন কোম্পানির তেল খায় বলে গঙ্গার ইলিশে এত তেল, এত স্বাদ। এটা কিন্তু গায়ের জোরে কথা হয়ে গেল বেআই মশাই। গঙ্গার ইলিশ কোথায়? আপনারা তো খান কাকদ্বীপ, না হয় দীঘার মাছ। ওখানে আবার গঙ্গা কোথায়? এ তো সাগরের ইলিশ, আর সাগরের ইলিশের ঘাসের সমান। আর পদ্মার ইলিশ? মাছটা তো সাগরের, সারা বছর থাকে সাগরে, শুধু ডিম ছাড়ার সময় নদীতে ঢুকে আসে। আর ডিম ছাড়া হয়ে গেলে আবার ফিরে যায় সাগরে, যদি অবশ্য বেঁচে থাকে। সাগর থেকে সে যেমন গঙ্গায় আসে তেমন আসে পদ্মা মেঘনায়। তফাৎটা কোথায়? তাই নিয়ে তোমাদের এত তর্ক? তর্ক কোথায়, আলোচনা মাত্র। হ্যাঁ বেআই মশাই, কী যেন বলছিলেন? গঙ্গার ইলিশ সবার সেরা? আলবাত। সেই গল্পটা জানেন না বোধ হয়? হ্যাঁ, শুনুন তবে। এক বাঙাল কলকাতায় এসে বলেছিল গঙ্গার তুলনায় পদ্মার ইলিশ ঢের বেশি স্বাদ। যার সামনে বলেছিল কথাটা তিনি নামী মানুষ। এত রেগে গিয়েছিলেন সে কথা শুনে, আচ্ছা করে পিটিয়ে দিয়েছিলেন সেই বাঙালকে। কি যেন নাম মানুষটার? আহারে, পেটে আসছে তো মুখে আসছে না। আসছে না যখন, তখন আর আনার দরকার নেই, পেটেই রাখুন। তবে একটা কথা শুনুন, যদি বাংলাদেশে গিয়ে বলেন পদ্মার চেয়ে গঙ্গার ইলিশ ভালো, তাহলে পাবলিক মারবে না, হেসে খুন হবে। তবে হ্যাঁ, সে এক সময় ছিল বটে, যখন ফারাক্কার ব্যারেজ হয়নি। গঙ্গার ইলিশ উজান বেয়ে চলে যেত বেনারসে, তারপর ডিম পেড়ে ছানাদের নিয়ে ফিরে যেত সমুদ্রে। এতটা পথ আসা যাওয়ার ফলে শরীরে তাদের চর্বি জমত খুব। স্বাদ তখন ছিল গঙ্গার ইলিশের। আর এখন 60 পুরুষ শোভাবাজারের বাসিন্দা আমরা, আমাদের ইলিশ চেনাবেন না? ইলিশের 14 পুরুষের নারীর খবর রাখি আমরা। প্রমাণ চান? প্রমাণ হোক, আমি রাজি আছি। রাজি আমিও, কিন্তু বিচারক তো চাই, নইলে ঠিক ভুল দেখবে কে? বিচারকের আবার কি দরকার? আমাদের তর্কের বিচারক আমরাই হব, মনে হয় মন্দ হবে না। তা হবে না বটে, তবে আমাদের সঙ্গে 2 বেয়ানো বিচারক থাকলে ভালো হবে। গণতান্ত্রিক বিচার ব্যবস্থা, তা বেশ তো। সবাই যখন থাকছি তখন ছেলে আর বৌমা কেন বাদ যাবে? ওরাও আসুক। হ্যাঁ, এসে গেছি। যেভাবে বাড়ি মাথায় তুলেছো সবাই মিলে, তাতে না এসে থাকা গেল না। এসো বৌমা, আমার পাশে বসো। না না না, আমি আর শুক্লা ওপাশে বসবো ল্যাপটপ খুলে। ভুলভাল উত্তর দিয়ে ঠিক বলেছি বলে ঝগড়া করবে, সেটা হবে না। বিশ্বকোষ গুগল বসে আছে, আমি আর শুক্লা গুগল সার্চ করে বলে দেবো কোনটা ঠিক আর কোনটা ভুল। সব তর্কের আসরেই তো মডারেটর থাকে। এখানে আমরা 2 জন মডারেটর, প্রশ্ন আমরা করব। ঠিক আছে, দেখবো তোমাদের গুগল পণ্ডিতের জোর। তাহলে শুরু হোক। আরে দাঁড়াও বাবা দাঁড়াও, শুরু বললেই তো আর শুরু হয় না। তর্ক হবে, অথচ হার জিতের বাজি হবে না, তাই হয়। আগে বাজি ঠিক হোক। বেআই মশাই যদি বাজি যেতেন, তাহলে 3 দিন ধরে ওনার বাড়িতে দুপুরের ভোজের আসর বসবে। প্রতিদিন দুপুরে সবাই একত্র হব, দাবার আসর বসবে, খাওয়া দাওয়া হবে। আর আমি যদি জিতি, তাহলে সেই খাওয়া দাওয়ার পালা আজ থেকে শুরু, চলবে যতদিন না ইলিশ শেষ হয়। এটা আবার কি রকম বাজি? যিনি জিতবেন খরচার দায় পড়বে তার ঘাড়ে। এরকম বাজি হয় কোথাও? এখানে হবে 2 বেয়ারের তর্ক, আত্মীয়তার তর্ক। এখানে উল্টো নিয়ম, তর্কে যে হারবে সে খাবে, আর যে তর্কে জিতবে সে খাওয়াবে। উল্টো নিয়ম। বলুন মেয়ে মশাই, রাজি আছেন? রাজি। বেয়ান? হ্যাঁ হ্যাঁ, রাজি। তাহলে হোক শুরু। প্রথম প্রশ্ন, ইলিশের কতগুলো নাম? উত্তর শুরু করবেন রাধা বল্লভ জোয়ারদার, গঙ্গা কোম্পানি। জলের রূপলি শস্য। আহা, ওটা তো কবির দেওয়া নাম। যত না বিশেষ্য, তার চেয়ে বেশি বিশেষণ। ও, তাহলে বলি আর একটা নাম চন্দনা, তারপর খয়রা। ঠাকুরদার কাছে শুনেছি ইলিশকে আদর করে বলা হতো মুখপ্রিয়া। আরও একটা নাম আছে কাজল গৌরী। শেষ হইল আপনার? তাহলে কয়টা নাম আমি কই। ইলিশের আর এক নাম জাটকা। চট্টগ্রামে ইলিশের নাম সিটা। কুমিল্লা নোয়াখালীতে তেনার 1 গন্ডা নাম
বিল্লি, খাল্লিস, পাইটে, সকরি, বাম। নদীর ইলিশ জলের তোড়ে বিলে এসে পড়লে তার নাম হয় বিলিশ, মানে বিলের ইলিশ। আর বলবো? বাপ রে, ইলিশের এসব নাম জীবনেই প্রথম শুনলাম। সত্যি সত্যি এসব নাম আছে? হ্যাঁ আছে, গুগলে ইলিশ পুরাণ খুলে বসেছি। ইলিশের আরও একটা নাম জলতাপি। প্রথম প্রশ্নের উত্তর পর্ব শেষ। কে জিতলো বাবা আর মায়েরা ঠিক করে বলুন। কে আবার জিতবে? জিতলেন বেআই মশাই, পদ্মা কোম্পানি। শ্রী প্রাণকৃষ্ণ সরকার 10 পয়েন্ট। এ বাবা, আপনার নাম ধরে ফেললাম যে বাবা। এখন আমি শ্বশুর নই, প্রতিযোগী, আর তুমি আমার জজ স্যার। ঠিকঠাক নম্বরগুলো লিখো, তাহলে আর পাপ হইব না। এবারের প্রশ্ন ইলিশের চেহারা নিয়ে। আদর্শ ইলিশ দেখতে কেমন হবে? উত্তর শুরু করবেন শ্রী প্রাণকৃষ্ণ সরকার, পদ্মা কোম্পানি। মুখ সরু, লেজ সরু, বাকি শরীর মোটা সোটা গোলগাল, পটল সুন্দরীর মতো গরম, টর্পেডো বলা যায়। হস্তিনী নয়, শঙ্খিনী নয়, চিত্রিনী নয়, পদ্মিনী নারীর মতো গরম, দেখলে মনে হবে জলকন্যা। গায়ের রং হবে গলানোর উপর মতো, চকচকে উজ্জ্বল। ঘাড়ের ওপর হাই পাওয়ার বাল্ব না দিলেও ফেটে পড়বে রং। তুমি দেখছি কবি হয়ে গেলে একেবারে। কি করব, ইলিশ মাছ পরখ করে দেখাটা অনেকটা পাত্রী পরখ করে দেখার মতো। ভালো করে বাজিয়ে নিতে হয়, নইলে ঠকতে হয়। বাবা, তুমি কিছু বলবে? নিশ্চয়, এ তো গেল বাইরের চেহারা, কিন্তু ভেতরটা দেখতে হবে তো। দেখতে হবে পেটে ডিম আছে কিনা, নাকি ছেড়েছে। ডিম থাকলে তার সাইজ কেমন। ডিম ছাড়া ইলিশ ঘাসের মতো, আবার খুব বেশি ডিম হলে মাছের ভাগ কমে যায়। কিভাবে জানা যাবে এই ব্যাপারটা? পেট টিপলে বোঝা যাবে। চাপ দিলে পায়ু দিয়ে বেরিয়ে আসবে ডিম। কতটা চাপ দিতে হলো, কতটুকু ডিম বেরোলো, সেটা দেখে বোঝা যাবে ইলিশ কেমন। তাহলে এই রাউন্ডে কে জিতলো? বেআই মশাই, আমি ডিমের ব্যাপারটা বলতে ভুলছিলাম, উনি কইছেন। রাধা বল্লভ জোয়ারদার 10 পয়েন্ট। বেআই মশাইও পয়েন্ট পাবেন। ইলিশের রূপের যে বর্ণনা দিলেন, আহা, কান জুড়িয়ে গেল শুনে। 10 পয়েন্ট ওনারও প্রাপ্য, সমান সমান। ঠিক আছে, দিলাম। এবার পরের প্রশ্ন ইলিশ কাটা ও কোটা পর্ব। প্রথমে রাধাবল্লভ জোয়ারদার। পুঁটি মাছ কাটার ক্ষমতা নেই এখন বউদের, আর ইলিশ কাটবে? ও কাজটা তো করে মাছওয়ালারা। তারা কি আর নিয়ম মেনে কাটবে? আঁশ ছাড়িয়ে ঘ্যাঁচ করে মুড়ো আর লেজা আলাদা করবে, তারপর জিজ্ঞেস করবে রিং হবে না চাকা পেটি। কেউ দাগা বলে, কেউ আবার গাদা। তেলটুকু রেখে বাকি নাড়ি ভুড়ি ফেলে দেবে, ঢুকিয়ে দেবে পলিথিনের প্যাকেটে, ব্যাস বাড়ি নিয়ে আসা। আর কি? দুইখান কথা আছে। প্রথম কথা, আঁশ ছাড়াবার পর ধুয়ে নিতে হবে ইলিশ, তারপর বটি ভালো করে ধুয়ে মুছে কাটতে হবে। ইলিশের রক্তেও বড় সোয়াদ, তাই কাটার পর মাছ ধুলে চলবে না। আর পরের কথা হলো, ইলিশ এমন এক মাছ যার পিত্ত ছাড়া কিচ্ছু বাদ যায় না। নাড়ি ভুড়ি যাই বলা হোক, সব খাওয়া যাবে। নানান নানান, একটা পুরনো কথা মনে পড়ে গেল। ছেলেবেলা দিদিমাকে দেখতাম ইলিশের ওই সব নাড়ি ভুঁড়ির মধ্যে থেকে কয়েকটা জিনিস খুঁজে খুঁজে আলাদা করছে, সেইগুলো বাদ দেবে বলে, খেতে নেই। মোট বোধহয় 5টা জিনিস, দাঁড়ান মনে করি। একটা হলো ধোপার মুগুর, ছোট্ট 1/2 ইঞ্চি সাইজের একটা অংশ, মুগুরের মতো দেখতে। টিপে দেখেছিলাম একবার, রবারের মতো। তারপর টিকটিকির লেজ, টিকটিকির লেজের মতো ছোট্ট একটা অংশ। 3 নম্বর মড়ার কয়লা, ঠিক যেন টুকরো কয়লা। 4 নম্বর গরুর খুর। 5 নম্বর বামুনের পৈতে। এসব কথা তো কখনো শুনিনি। কিন্তু আমি শুনেছি, ভুলে গিয়েছিলাম। বেআই মশাই ভুল বলেননি। থ্যাংক ইউ বেআই মশাই। এই রাউন্ড তাহলে খতম। এবার পয়েন্ট, কে জিতলো? গঙ্গা কোম্পানি, উনি 10 পয়েন্ট আর আমারই নি 5। এবার নেক্সট রাউন্ড। এবার ইলিশের পদ নিয়ে প্রশ্ন। ইলিশ তো রাধে পদ্মাপাড়ের মানুষ, খায়ও তারা। এবারে পুরো পয়েন্ট আমি নেব, বাজি ধরলাম। বটে, ইলিশ খাওয়া যেন আপনাদের কাছে শিখেছি। রাগ কইরেন না বেআই মশাই। রবি ঠাকুর তার আব্দুল মাজির গল্পে পদ্মাকে বাঁচলেন কেন? ওখানেই তো এগিয়ে দিলেন পদ্মা পার্কে। আর আব্দুল মাজির ইলিশ মাছের ঝোল, আহা, জল গড়িয়ে আসে জিভে। ইলিশের 50টা পদের নাম আমি করতে পারি।
সুতরাং এই প্রশ্নের জবাব আগে বেআই মশাই দিন, আমি পরে বলবো। বেআই মশাই বলতে শুরু করুন, আমি ততক্ষণ বাইরে থেকে একটু বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে আসি, আবার ধূমপান কেন? যাতে বেআই মশাইয়ের রান্নাগুলো আমি শুনতে না পাই। নইলে তুমি তো বলবে শুনে শুনে বলেছি আমি। 3 মিনিটে আসছি। ঠিক আছে, গঙ্গা কোম্পানি শুরু করুন। দেখো, ঝোল ঝাল ভাপা পাতুরি ইলিশের এসব রান্না তো সবাই জানে। এসব বলে কি লাভ? এদের বাইরে ইলিশের যেসব পদ আছে তাই বলি। কী হলো বেআই মশাই, ফিরালেন যে বড়, ধূমপান করলেন না? যেতে যেতে আপনার কথা শুনলাম যে, ভালোই বলেছেন। ইলিশের স্পেশাল মেনু নিয়ে বলা যাক, আপনি একটা আমি একটা, এইভাবে। ঠিক তো মডারেটর ম্যাডাম? হ্যাঁ বাবা, ঠিক। প্রথমে আপনি বলুন তাহলে। ইলিশ দো পেঁয়াজা, ইলিশের মালাইকারি, স্মোকড ইলিশ, ইলিশের মাথা দিয়ে কচু শাক, আহা, ইলিশের ডিম দিয়ে পোলাও, যার নাম ভাতুরি, ইলিশের পাতুরি। হবে না, হবে না, আরে ওটা তো কমন পদ, কথা হচ্ছে আনকমন পদ নিয়ে। দূর বাবা, আর তো কিছু মাথায় আসছে না। তাহলে আমি কই, কয়টা কইব আর? হ্যাঁ শোনেন, লাউয়ের পাতায় ইলিশ মোড়া, তার মধ্যে পোস্ত, সর্ষে, নারকোল, বেসনের পেস্ট দিয়ে ভাজা। আমার মা বড় ভালো রাঁধতেন, আহা হা। তারপর মোচা ইলিশের পাতুরি, তারপর সর্ষে শাক দিয়ে ইলিশ। চাঁদ সদাগরের ছেলে লক্ষিন্দরকে এই পদ রান্না করে খাইয়েছিল তার শালার বউ তারকা। সে আবার কি, কখনো শুনিনি তো। শুনবেটা কি করে? রান্না একটা শিল্প, খাওয়া মানে শুধু পেট ভরানো নয়। যাকে ব্যয় ব্যয় আছেন, এখন হাওয়া গরম করাটা ঠিক নয়। ইলিশের আর পদের নাম করব, তাহলে বলি ইলিশের অম্বল। এমন বর্ষার দিনে ইলিশের অম্বল, আহারে, মুখ একেবারে জুতিয়ে ভেঙে যায়। আজ খাওয়াবো আপনাদের। মানে? বিকেল থেকে এইসবই তো করছেন নিজের হাতে। আমি সাপ বলে দিয়েছিলাম, ঝাল ঝোল ভাপার বাইরে কিচ্ছু করতে পারবো না। তাই শুনে বলে দিলেন রান্না উনি নিজে করবেন, শুধু উপকরণগুলো গুছিয়ে দিতে হবে আমাদের। তাই দিলাম। নিজে রান্না করেছেন? আশ্চর্য। আসলে এমন সাইজের মাছ আজকাল আর পাওয়া যায় নাকি না, তাই ভাবলাম স্পেশাল মাছের জন্য স্পেশাল রেসিপি। আজ রাতে পাবেন লাউয়ের পাতায় ইলিশ মুড়ে তার ভাজা, পাবেন কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে ইলিশের ঝোল, আর শেষ পাতে ইলিশের অম্বল। এই দেখুন, মাছ ভাজার সঙ্গে যে বস্তুটি খেলেন, মুড়মুড়ে মুচমুচে, ওটা কি বলুন তো? চানাচুর ভাজার মতো, তবে অন্যরকম যেন। কি বলুন তো? ধরতে পারেননি তাহলে? হ্যাঁ, ওটা ইলিশের আঁশ। পদ্ধতি জানলেই ইলিশের আঁশও ভাজা মুখরোচক হয়। এবার র্যাপিড ফায়ার রাউন্ড, প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে। প্রতি সঠিক উত্তরের জন্য 2 পয়েন্ট। আচ্ছা বলুন তো, ইলিশ মাছকে ব্রাহ্মণ বলা হয় কেন? আমরা মানে বাঙালরা পুজোর জোড়া ইলিশ দিই নৈবেদ্য হিসেবে, সেই জন্য ইলিশ বামুন। ওই জন্য কাটার সময় বামুনের পইতে ফেলে দিয়ে খেতে হয়। পাকা ইলিশ কাটলে তার ডাকার গায়ে সুতোর মতো চর্বি লেগে থাকে, বামুনের পইতের মতো দেখতে। তাই ইলিশ হলো মাছের মধ্যে বামুন। গঙ্গা কোম্পানির জন্য প্রশ্ন, ইলিশ দিয়ে একটা ছড়া বলুন। ওই যে শুরুতেই বলেছি, জলের উজ্জ্বল শস্য। আরে ওটা ছড়া না, ওটা কবিতার লাইন। উড়িয়াদের একটা ছড়া বলি, চাকরি হলো পুলিশ, মৎস্য হলো ইলিশ। পদ্মা কোম্পানি 2 পয়েন্ট পেল। এবার পরের প্রশ্ন, যেমন গণেশের বাহন ইঁদুর, লক্ষ্মীর বাহন পেঁচা, তেমনি ইলিশ কি কোনো দেবতার বাহন? এসব প্রশ্ন কোত্থেকে টেনে আনছো বাবা? এর উত্তর তুমি জানো? আরে না না, উত্তরটাও আমারও জানা নেই, তবু মনে হলো তাই করলাম। গঙ্গা দেবীর একটা বাহন আছে জানি, মকর। মকর যদি হতে পারে, ইলিশ কেন হবে না? কে বলেছে যে ইলিশ দেবতার বাহন নয়? ইলিশ হলো দেবতার ঝুলেলালের বাহন। ঝুলেলাল? তিনি আবার কোন দেবতা? জীবনেও তার নাম শুনিনি। বলো কি? दमादम मस्त कलंदर हो लाल मेरी पत रखियो बला झूले लाल। শোনো নি? বেআই মশার গানের গলাটা কিন্তু বেশ। সে গল্প আপনারা জানেন না বুঝি? তাহলে বলি, আমাদের বাড়ি থেকে ছেলের বাড়ি গিয়েছে দল বেঁধে। পাকা কথার দিন ছিল সেদিন। দলে আমার এক দাদা ছিল। দাদা কোত্থেকে খবর পেয়েছে যে ছেলের গানের ঝোঁক আছে। গান শিখতে বাড়ি ছেড়ে একবার নাকি শান্তিনিকেতনে গিয়েছিল। কথায় কথায় গানের প্রসঙ্গ উঠতে উনি ধরে বসলেন। জগন্ময় মিত্রের
বলেছিলে তাই চিঠি লিখে যাই গানটা গাইতে। গাইলেন? গাইলেন মানে? দাদা এখনো বলে সে কথা। কিন্তু ইলিশ বাহন ছিল কোন দেবতার সেটা তো পরিষ্কার হলো না। কেন হলো না মা? এই তো বললাম ঝুলেলাল, বরুণদেবের অবতার। সিন্ধিদের খুব বড় ঠাকুর ঝুলেলাল, তার বাহন ইলিশ। নেক্সট প্রশ্ন। আর কি প্রশ্নের দরকার আছে? কার কি রেজাল্ট হয়েছে? সেটাও কি বলার দরকার আছে আর? বেআই জিতে গেছেন বিরাট নম্বরের ব্যবধানে। তা হোক, তবু প্রতিযোগিতার নিয়ম রেজাল্ট ডিক্লেয়ার করাটা উচিত। আমার বাবা মানে গঙ্গা কোম্পানি 22 পয়েন্ট, আর শ্বশুরমশাই মানে পদ্মা কোম্পানির পয়েন্ট হলো 42। তার মানে 3 দিন বেআই আর বেয়ান থাকবেন এখানে, সারাদিন গান, গল্প, দাবা আর খাওয়া। পাক্কা? হ্যাঁ, পাক্কা না বলে উপায় কি? বাজির শর্তই যখন সেটা। তবে এবার শেষ একটা প্রশ্ন আমি করতে চাই। যিনি ঠিক উত্তর দিয়ে জিতবেন তার বাড়িতে বসবে 3 দিনের ভুরি ভোজ। রাজি? করবো তাহলে প্রশ্ন? নিশ্চয়ই করবেন বেয়ান, বলুন আপনার প্রশ্ন। ইলিশ তৈরিতে পদ্মা যেভাবে গঙ্গার কান মোলে, না কান কেটে দিচ্ছে, এর দায় কার? কার আবার? পদ্মার জেলেদের কাছে ইলিশ বড় সাধনার বস্তু। বড় না হলে তার গায়ে হাত দেয় না ওরা। বাংলাদেশের বাজারে 600 গ্রামের কম ওজনের কিংবা 9 ইঞ্চির কম সাইজের ইলিশ দেখতেই পাবেন না। আর পশ্চিমবঙ্গের বাজারে খোকা ইলিশে ভর্তি। বাংলাদেশের জেলেদের জাল এমন ঘন নয় যে তাতে খোকা ইলিশ ধরা পড়বে, তাই ইলিশ সেখানে বড় হবার সুযোগ পায়। উল্টো ব্যাপার এদেশের জেলেদের। এরা সমুদ্রে ঘন জাল নিয়ে যাবে, ছোট ইলিশ ধরবে, বিক্রি না হলে ফেলে দেবে। গঙ্গায় মাছ আসবে কি করে? বর্ষার মুখে ইলিশদের বড় হওয়ার সুযোগ দিতে 2 মাস জেলেদের জাল দিয়ে নদীতে বা সমুদ্রে যাওয়ার নিষেধ মেনে চলে বাংলাদেশের জেলেরা। কিন্তু পশ্চিমবঙ্গের জেলেরা এসব বিধি নিষেধ মেনেই চলে না। এই সবই হলো আমাদের কানমোলা খাওয়ার কারণ। না, ওটা আসল কারণ নয়। আসল কারণ এদেশের সরকার। এরা আইন তৈরি করে কিন্তু আইন মেনে চলার ব্যবস্থা করে না। লোক দেখানো ব্যবস্থা করে যদিও, তাতে এমন ফাঁক ফোকর থাকে, কাজের কাজ কিচ্ছু হয় না। ওহ বাবা, তুমি যা বললে না, দারুণ। একেবারে খাঁটি কথা বলেছি। তাহলে এই প্রশ্নের উত্তরে জিতলো কে? কে আবার? বেআই মশাই, গঙ্গা কোম্পানি। তাহলে পরের মাসে 3 রবিবারের দুপুর সবাই আমার বাড়িতে পাক্কা? পাক্কা।